প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অনন্ত হীরা। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? ভালো। সব মিলিয়ে ব্যস্ততা কেমন চলছে? সামনে ঈদ, পহেলা বৈশাখ, প্রাঙ্গণে মোড়কে নিয়ে কেমন ব্যস্ততা? তুমুল ব্যস্ততা চলছে বলা যায়। কারণ হচ্ছে যে আমাদের এখানে তো ঈদে ফিল্ম হয়, নববর্ষে ফিল্ম হয়, মানে থিয়েটারটা ঈদে নববর্ষে হয়, মানে এই কালচারটা তেমন করে গড়ে ওঠেনি। তো এবার আমি এবং আমাদের একজন অগ্রজ বাতিঘর মামুনুর রশিদ সাহেব, জি, তো আমরা একটু মানে অন্যরকম ভাবে ট্রাই করছি আর কি। মামুন ভাই ঈদের দিন থেকে শুরু করছেন, উনি পরপর শো করবেন, ঈদের দিনই শো হবে। তো ঈদের দিন তো ফিল্মেরও শো হয়, ওয়াই নট জি। থিয়েটার বা নাটক। তো আমিও চেষ্টা করছি নববর্ষে শুরু করতে, নববর্ষের দিন থেকে 5 দিন আমাদের দুটো নাটকের 5টি শো। আচ্ছা, একেবারে নতুন দুটো নাটক। একেবারেই নতুন দুটো নাটক। আচ্ছা, টিনের তলোয়ার এবং অভিনেতা, এই দুটি নাটক, একেবারে নতুন নাটক মঞ্চস্থ করতে চলেছেন প্রাঙ্গণে মোড় থেকে, সেটা পহেলা বৈশাখকে উপলক্ষ করে। বলা যেতে পারে এটা নাট্য উৎসব। কি আশা করছেন যে এই ধরনের নাট্য উৎসবে? একটুখানি ভুল হলো, সেটা হচ্ছে যে টিনের তলোয়ারটা পহেলা বৈশাখেই প্রথম নামছে, আচ্ছা, নতুন নাটক। আর যেটা অভিনেতা, এই অভিনেতাটা রোজা শুরু হয়েছে 11 তারিখে, আমরা জাস্ট 8 তারিখে এটা প্রথম প্রদর্শনী করেছি। আচ্ছা, তো এইটার দ্বিতীয় প্রদর্শনী করছি আমরা এই 19 উৎসবে। 19 তারিখে। এটাও নতুন নাটকই সেকেন্ড প্রদর্শনী হতে যাচ্ছে আর কি। মানে আর একটা দুটো ইনফরমেশন একটু জানানোই দরকার আর কি আমাদের দর্শকদের। সেটা হচ্ছে টিনের তলোয়ার হচ্ছে এমন একটি নাটক, যারা বাংলা সাহিত্যের খোঁজ খবর রাখেন, বাংলা নাটকের খোঁজ খবর রাখেন, তারা অবগত যে টিনের তলোয়ার হচ্ছে মানে বাংলা থিয়েটারেরই, শুধু বাংলাদেশ না, পশ্চিমবঙ্গ বাংলাদেশ মিলিয়ে যে বাংলা থিয়েটার, সে বাংলা থিয়েটারই যদি একটি উল্লেখযোগ্য নাটক বলা হয় বা বাংলা থিয়েটারের সবচেয়ে পপুলার নাটক, জনপ্রিয় নাটক বলা হয়, তাহলে টিনের তলোয়ারের নাম বললে বোধহয় বিতর্ক করার মানুষ খুব বেশি পাওয়া যাবে না। আচ্ছা, আরেকটি জিনিস হচ্ছে যে টিনের তলোয়ার নাটকটি যখন প্রথম মঞ্চে আসে, এটা হচ্ছে 1971 সালের 12ই আগস্ট। তখন হচ্ছে আমাদের দেশে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদন একাডেমিতে নাটকটি প্রথম মঞ্চে আসে। আর তখন বাংলাদেশের প্রেক্ষাপটটা হচ্ছে, বাংলাদেশে তখন মুক্তিযুদ্ধ একেবারে তুঙ্গে। আজকে বাংলাদেশে যারা থিয়েটার আমরা করছি বা আমাদের অগ্রজ যারা আছে, তাদের অনেকেই তখন মুক্তিযুদ্ধে একদম সরাসরি রণাঙ্গনে, এবং তাদের মধ্যে কেউ কেউ আছে, আলী যাকের, মামুনুর রশিদ, এরকম একটা জেনারেশন আছে যারা তখন কলকাতায় বসে তারা কি করছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে স্বাধীন বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। তো সেই সময়কার তুমুল জনপ্রিয় একটি নাটক, এবং আমাদের এই জেনারেশনের অনেকেই নাটকটি মঞ্চে তখন দেখেছেন আর কি। টিনের আচ্ছা। তলার হচ্ছে মানে এরকম একটি নাটক আর কি। ভাই, একটু জানতে চাইবো যে সেই টিনের তলোয়ারকে আবার মঞ্চে নিয়ে আসার পরিকল্পনা কেন করলেন বা ইচ্ছেটা কেন তৈরি হলো? খুবই দরকারি এবং ইন্টারেস্টিং প্রশ্ন, ভালো লাগলো আমার। যেটা হচ্ছে যে দেখেন, আজ পর্যন্ত সারা পৃথিবীতে কোথাও একটি নাটকও লেখা হয়নি বা অভিনীত হয়নি যে নাটকটিতে অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, সামাজিক অনাচারের বিরুদ্ধে, তৎকালীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলা হয়নি, বা অন্যদিকে উল্টে দেখলে মানুষের পক্ষে, মানবিকতার পক্ষে, মূল্যবোধের পক্ষে কথা বলা হয়। মানে থিয়েটার মূলত একটা প্রতিবাদের ভাষা, হ্যাঁ, প্রতিবাদের মাধ্যম। মাধ্যম। প্রতিবাদের মাধ্যম। তো তো নাটকের শুরু থেকেই তো চরিত্র এটা। তো উৎপল দত্ত যখন টিনের তলোয়ার লেখেন 1876 সালে, যখন ভারত বাংলাদেশ আলাদা হয়নি, যখন আমাদের এই সাবকন্টিনেন্টে ব্রিটিশ শাসন চলছে, তখনকার নাটকের চরিত্রটা হচ্ছে ওই ব্রিটিশ শাসন শোষণের বিরুদ্ধে একটি চরিত্র। জি, যেই কারণেই কিন্তু 1876 সালে অভিনয় নিয়ন্ত্রণ আইন করে ব্রিটিশ সরকার নাটকের কণ্ঠরোধ করতে চেয়েছিল, নাটককে বন্ধ করে দিতে চেয়েছিল, অভিনেতা অভিনেত্রী নাট্যকারদেরকে
রুদ্ধ করে দিতে চেয়েছিল। আচ্ছা। তো আসলে আসলে সেটা সম্ভব হয়নি। তো সেই সময়কার প্রেক্ষাপট এবং বর্ণনায় উৎপল দত্ত লিখেছেন টিনের তলোয়ার। জি। ঠিক আছে? তো এখন সেটি 53 বছর আগের ঘটনা এবং আমরা যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে একটু দৃষ্টি দেই তাহলে দেখব যে স্বাধীন বাংলাদেশে যখন থেকে 1972 সাল থেকে বা তারও আগ থেকে যে গ্রুপ থিয়েটার চর্চা, তো উৎপল দত্ত টিনের তলোয়ারকে মনে করেছেন হাতিয়ার। মানে উৎপল দত্তের টিনের তলোয়ার ছিল তার নাটক, তার হাতিয়ার, তার নাটক, তার সংগ্রামের হাতিয়ার, সেটাকেই উনি প্রতীকী অর্থে টিনের তলোয়ার বলেছেন। তো আমরা বাংলাদেশে যারা গত 50-55 বছর ধরে থিয়েটার করছি, আমি নিজেও 35 বছর যাবৎ করছি, আমাদের অগ্রজ আরও 2-3টে জেনারেশন আছে তারা থিয়েটারটা করছে। তো বাংলাদেশে আমরা যারা থিয়েটার করছি আমাদের কাছেও তো আমাদের থিয়েটারটা আমাদের টিনের তলোয়ারই নেই, ওইটা নিয়ে সেই 72 সাল থেকে আমরা লড়াই করছি গণতন্ত্রের জন্য, জি। কখনো মৌলবাদের বিরুদ্ধে, কখনো জঙ্গিবাদের বিরুদ্ধে, এখন আবার অপসংস্কৃতি, রুচির দুর্ভিক্ষ একটি নতুন ট্রাম আমাদের থিয়েটার নিয়ে। এখন এই যে টেকনোলজিক্যাল নানান ভাইরাস, টিকটক ভাইরাস বলেন, সারা পৃথিবী জুড়ে আজকে ভাইরাল হবার একটা উৎসব চলছে। ঠিক আছে? তো এগুলোর বিরুদ্ধেও তো থিয়েটারকে লড়তে হচ্ছে। আমরা যারা সুস্থ সংস্কৃতির কথা বলি, সুস্থ বাঙালি সংস্কৃতির কথা বলি, আমরা মনে করি যে উৎপল দত্তের সময় শত্রু একরকম ছিল, কিন্তু আজকে আমি যখন জিন্স প্যান্ট শার্ট পরে থিয়েটারটা করছি, উনি পাঞ্জাবি পাজামা পরে করেছেন, কিন্তু শত্রু একই রকম আছে। বরঞ্চ কোথাও কোথাও গিয়ে মানে টেকনোলজিক্যাল রিজনে শত্রু আরো বেড়েছে। তো লড়াইটা একই রকম আছে। তো সেক্ষেত্রে আপনি যখন নির্দেশনা দিয়েছেন নাটকটি, সেটা আপনি কিভাবে দেখতে চেয়েছেন বা আপনি কিভাবে মঞ্চে উপস্থাপন করতে চেয়েছেন? দেখুন, ওই কথাটা একটু শেষ করে আছি যে এই যে লড়াইটা যেহেতু এক, সেহেতু আমি মনে করি আমার কাছে বা আমাদের আজকের জেনারেশনে যারা থিয়েটারে সক্রিয়, সেটা বাংলাদেশে হোক, পশ্চিমবঙ্গে হোক, বাংলা থিয়েটারে যেখানেই হোক, তো এই লড়াইতে উৎপল দত্ত অবশ্যই আমার সহযোদ্ধা, আমার কমরেড, তাকে নিয়ে আমাকে লড়তে হচ্ছে। এখন 53 বছর আগের একটি নাটক, সেই নাটক তখনকার সামাজিক প্রেক্ষিত বা সামাজিক মূল্যবোধের জায়গা না, অনেক কিছুই আছে যে আজকের সামাজিক মূল্যবোধ বা দর্শক রুচি নানান কিছুর সঙ্গে হয়তো ম্যাচ করে না, কিন্তু প্রত্যেকটি নাটকের একটি ভেতরের সত্য থাকে, মূল সত্য থাকে, সাবজেক্ট থাকে, মূল বক্তব্য যেটা থাকে। আমাদের মনে হয়েছে সেই বক্তব্যটি এখনো ভীষণভাবে চকচকে প্রাসঙ্গিক এই সময়কার জন্য। ঠিক আছে? এই সময়কার থিয়েটারের যে লড়াই, সেইখানেও খুবই সমসাময়িক। সেই কারণেই আমরা আমাদের মতো করে, আজকের মতো করে, আজকের দর্শক রুচিকে মাথায় রেখে, বিবেচনায় রেখে আমরা আমাদের মতো করে নতুন করে প্রেজেন্টেশনটা করবার চেষ্টা করছি। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে কস্টিউমের একটা ব্যাপার থাকে, লাইটিংয়ের একটা ব্যাপার থাকে, আপনি ওই বক্তব্যটাকে কিভাবে উপস্থাপন করলেন বা কোন বিষয়টাকে আপনি নজরে রেখেছেন? মানে সেইটা তো ধরেন 2 ঘন্টা একটা নাটকের কি মানে কিভাবে উপস্থাপন করেছে এরকম ছোট্ট পরিসরে বলার সম্ভব না। আমরা বলেছি যে এই সময়কার দর্শকদের রুচি বিবেচনা করে, তাদের মনস্কতা বিবেচনা করে আমরা আমাদের মতো করে আমাদের ইন্টারপ্রিটেশনে নাটকটি করার চেষ্টা করেছি, এবং সেটা দেখতে হলে তো হলে যেতে হবে, থিয়েটারটা তো আর মুখে শুনে এনজয় করা যাবে না। একটু জানতে চাইবো কারা অভিনয় করেছেন নাটকটিতে? এই নাটকে আমাদের দলের ছেলেমেয়েরা অভিনয় করছে, আমি নিজেও অভিনয় করছি। আমাদের থিয়েটারে তো তাই হয়, মানে দলের ছেলেমেয়েরাই অভিনয় করছে। প্রায় 20 থেকে 22 জন মঞ্চে অভিনয় করছে এবং সব মিলিয়ে 30 জনের একটি টিম। আমরা প্রায় 15 মাস কাজ করছি টিনের তলোয়ার নিয়ে, এবং সেইটারই পরিণতিটা পয়লা বৈশাখে দর্শক দেখে। 15 মাস মানে অনেকগুলো দিন ধরে আপনারা রিহার্সাল করছেন। আচ্ছা, এই যে এত সময় নিয়ে কাজ করা একটি নাটকের জন্য, সাধারণত কি প্রাঙ্গণে মোড়ের সবগুলো নাটকের আগেই আপনারা এত রিহার্সাল করে বা এত প্রিপারেশন নিয়ে কাজ করা হয়? 8 মাস 9 মাস কখনো কখনো করেছি, কিন্তু এই নাটকটা ওই যে বললাম যে বাংলার
মানে ভাষার বাংলা থিয়েটারের একটি অন্যতম ভালো নাটক, অন্যতম জনপ্রিয় নাটক এবং মানে কঠিনতম জটিল একটি নাটক আর কি। আচ্ছা। তো যেটা হচ্ছে যে মানে শুধু একটা এক্সাম্পল দিলেই বোঝা যাবে যে, একজন দর্শক হিসেবে আপনি যখন নাটক দেখতে যান আপনি শুধু মঞ্চে যে অভিনয় হচ্ছে সেই নাটকটুকুই দেখেন, কিন্তু এইরকম একটি নাটক একই সঙ্গে মঞ্চে যারা অভিনয় করছে তাদেরকে দেখা যাচ্ছে, একই সঙ্গে যখন মঞ্চে অভিনয় হয় একটি দৃশ্য হয়তো আমি নেই, আমি কি করি, আমি উইংসে দাঁড়িয়ে থাকি, জি। আমার পারফর্মার কী করছে সেটা নিয়ে আমি টেন্স থাকি, তো মানে পারফর্মার ভুলে গেলে টুক করে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই নাটকটা হচ্ছে এমন নাটক একই সঙ্গে মঞ্চ, দর্শক, মানে উইন্সের পাশে যে পারফর্মাররা দাঁড়িয়ে আছে তাদেরকে এবং মেকআপ রুমে কি ঘটছে সাইমিনটেনিয়াসলি এই 4-5টা ঘটনা একই সঙ্গে দেখা যাচ্ছে, যে কারণে মানে প্রযোজনার দিক থেকে, প্রয়োগের দিক থেকেও এই নাটকটি অনেক বেশি জটিল। আমাদের একটু দীর্ঘ সময় লাগার সেটাই একটি কারণ, এবং যে কোনো ডিরেক্টরের জন্য, যে কোনো পারফর্মারের জন্য, দলের জন্য অনেক চ্যালেঞ্জিং একটা কাজ বলে আমার অন্তত মনে হয়, এবং এটা যারা থিয়েটার করেন, থিয়েটারের সাথে সম্পৃক্ত, তারা নির্দ্বিধায় এই কথাটি স্বীকার করবেন আর কি। জি। আচ্ছা, শুনছিলাম টিনের তলোয়ার নাটকটি প্রসঙ্গে, এবার আরো একটি যে নাটকটির কথা বলছিলেন অভিনেতা, যেটা অলরেডি একবার মঞ্চস্থ হয়েছে, একটি প্রদর্শনী হয়েছে, দ্বিতীয় প্রদর্শনী হতে যাচ্ছে হবে এই উৎসবে। 19 তারিখে মহিলা সমিতি মঞ্চে। এই নাটকটি আমার লেখা, টিনের তলোয়ার নাটক যেমন আমার ডিরেকশন, এটি উৎপল দত্ত মহোদয়ের লেখা, আর অভিনেতা নাটকটি আমার লেখা, এবং এই নাটকের নির্দেশক হচ্ছে আমাদের দলেরই প্রতিষ্ঠাতা সদস্য অভিনেত্রী, নাট্যকার, নাট্য নির্দেশক নুনা আফরোজ, ওনার নির্দেশনায় এই নাটকটি হচ্ছে। অভিনেতাটা হচ্ছে যে একটা অভিনেতার লাইফটাকে, বা লাইফ না বলে একজন অভিনেতার বিশ্বাসের যে জায়গা থাকে সেই জায়গাটিকে আমরা এই নাটকে পোর্ট্রেট করার চেষ্টা করেছি। এখানে একটি দ্বন্দ্ব এই নাটকে আমরা খুব করে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে কে শিল্পী? শুধু টেলিভিশনে নাটক করলে, উপস্থাপনা করলে, টেলিভিশনে গান গাইলেই কি শিল্পী হয়, বা মঞ্চে থিয়েটার করলেই কি শিল্পী হয়? আমরা এই প্রসঙ্গটি এই নাটকে তুলে ধরার চেষ্টা করেছি, যে আসলে কে শিল্পী আর কে বিনোদন কর্মী। আমরা একটি নতুন শব্দ, যে যেমন ধরেন আমাদের দেশে শত শত হাজার হাজার যে কোনো মাধ্যমে, এটা যে কোনো মাধ্যম আছে, নৃত্যে আছে, চলচ্চিত্রে আছে, আমাদের থিয়েটারে আছে, সঙ্গীতে আছে, টেলিভিশন বা নাটকে যারা অভিনয় করেন তাদের মধ্যে তো আছেই। মানে এদের মধ্যে একটি বিরাট অংশ আছে যারা দেখবেন যে তারা কখনো দেশ, মাটি, মানুষ, সমাজ, দেশের কি হলো এগুলো নিয়ে তাদের কোনো বদান নেই। তারা এই কাজগুলো করেন শুধুমাত্র ব্যক্তিগত নাম, যশ, খ্যাতি, ভোগবিলাসের জন্য। আমাদের প্রবল আপত্তি এদেরকে শিল্পী বলতে। আচ্ছা, ঠিক আছে, আমার কাছে শিল্পী, বা আমার বিশ্বাসে শিল্পী হচ্ছে সেই যে সবসময় সে তার দেশ, মাটি, মানুষ এবং দেশের সংস্কৃতির প্রতি দায়বদ্ধ। জি, বুঝাতে পারলাম, জায়গাটা পরিষ্কার করতে পারলাম? তো আমাদের দেশে এরকম মানে বিনোদন কর্মী হাজার হাজার লক্ষ লক্ষ আছে, মানে যাদেরকে আমরা প্রতিদিনে টেলিভিশনের পর্দায় বিভিন্ন মাধ্যমে দেখে থাকি, কিন্তু আসলেই প্রকৃত অর্থে শিল্পী কজন আছে? যে কে দেশের মানুষের সংস্কৃতি, দেশের মানুষের রুচির উন্নয়নের জন্য কাজ করে, মূল্যবোধের উন্নয়নের জন্য কাজ করে। মানে সেইটা খুব জরুরি প্রশ্ন বলে আমার মনে হয়েছে। একটু একটু এক্সাম্পল যদি দেই, যেমন ধরেন এখন আমরা যে কোনো রাজনৈতিক আলোচনায় মানে বলি যে বাংলাদেশ খুব এগিয়ে যাচ্ছে, এই তো মানে এনটিভি থেকে নামলে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল, এই যে মানে রাস্তাঘাট, সেতু, কালভার্টের উন্নয়ন, আমাদের অভিনেতা নাটক বলতে চায় যে এই যে উন্নয়ন, এইটা আসলে প্রকৃত উন্নয়ন না। এই উন্নয়নটাকে ধরে রাখতে, এই উন্নয়নটাকে পাহারা দিতে কিছু মানুষ দরকার, মানসিক
মানবিক মূল্যবোধ সম্পন্ন দেশপ্রেমিক মানুষ দরকার, দেশপ্রেমিক শিল্পী দরকার। জি, সেই শিল্পীটা, সেই মানুষগুলো গড়তে পারে সংস্কৃতি। একদম একদম। তো সেই রকম একটা জায়গা থেকে আমরা অভিনেতা নাটকটা করার চেষ্টা করেছি, এবং মানে আমার নিজে অভিনেতা নাটকের একটি সংলাপ বলতে খুব ভাল লাগে। আমি চেষ্টা করছি, খুব ক্যাজুয়ালি চেষ্টা করছি। অভিনেতা, অভিনেতা দারুণ এক সুখকর জীবন, একই সঙ্গে সুখকর এবং যন্ত্রণার যাপন। ছোট্ট একটা জীবন জুড়ে কেবলই চরিত্রে চরিত্রে ঘুরে বেড়ানো, একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে, আরেকটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে, তারপর একেবারে ভিন্ন ধর্মী অন্যরকম একটা চরিত্রে। এইভাবে ছোট্ট একটা জীবন জুড়ে কেবল চরিত্রে চরিত্রে ঘুরে বেড়ানো, আহা অভিনেতার জীবন। ভীষণ সুন্দর। অভিনেতা এবং এই টিনের তলোয়ার, এই দুটি নাটক আপনার কাছ থেকে শুনি আসলে এতটাই ইন্টারেস্টিং লাগছে, আমার মনে হচ্ছে যে দেখা উচিত। এবং দর্শক যারা এতক্ষণ না, শুনছিলেন, আমরা তো মানে দর্শক দেখবে, দর্শক দেখতে যাবে, দর্শকের চোখের কোণে একটুখানি হাসির ঝিলিক দেখব, সেটার জন্যই আমাদের 15 মাস ধরে একদম রক্ত ঘাম ঝরানো। এত প্রয়াস। আসলে আমাদের সকল কাজের মূল টার্গেটটা তো আসলে দর্শক। আমি আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাবো, এবার আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি, আয়োজন করেছি আগামী 1 বৈশাখ থেকে ঢাকা শিল্পকলা একাডেমিতে পরপর 3 দিন আমাদের টিনের তলার নাটক হচ্ছে, এবং 19-20 শুক্র এবং শনি বন্ধের দিন প্রথম দিন অভিনেতা নাটক হচ্ছে এবং পরের দিন টিনের তলার নাটক হচ্ছে। দর্শক বন্ধুরা আপনারা আসবেন, আমরা মঞ্চে আলো জেলে, এখানকার মতোই মঞ্চে আলো জেলে আপনাদের জন্যই অপেক্ষা করে থাকবো 5 দিন। অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া এই উৎসবের জন্য। আরো অনেক আলোচনা ছিল, অনেক কিছু আসলে ছিল গল্প করার মতন আপনার সাথে, কিন্তু আজকে সময় একেবারেই শেষ। অনেক অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাকে এবং আমার টিনের তলোয়ার এবং অভিনয়কে স্পেস করে দেওয়ার জন্য এনটিভি কর্তৃপক্ষকে। ভালো থাকবেন, শুভ দুপুর আবারও।